ভারতের তেল, নুন, পেঁয়াজ, মরিচ, চাল, ডাল খেয়ে, ভারতের টুথপেস্ট, ব্রাশ, ভারতের কন্ডোম ব্যবহার করে, ভারতের ফেন্সিডিল খেয়ে, ভারতের গানের তালে তালে লুঙ্গি ডান্স করে বাংলাদেশ ধ্বংসে মেতে ওঠে কেন? কারণ বাংলাদেশ যেন ভারতের উপর নির্ভরশীল হয়ে যায়। আমেরিকার সাথে গোলামি চুক্তি করে অন্য সব দেশ থেকে পণ্য কেনা বন্ধ হয়ে যায়, কিন্তু ভারতের কাছ থেকে ঠিকই পণ্য কেনা যাবে। সরকারি অনুমোদন যদি বন্ধ হয়েও যায়, তবে চোরাচালান অবাধ হয়ে যাবে। এই দিল্লি না ঢাকা স্লোগান তোলে কারা? ভারত বিরোধিতার কথা বলে ভারতের দাসরা। কিছু তথ্য দিয়ে বোঝার চেষ্টা করবেন। I will make politics difficult for politician ও মানি ইজ নো প্রবলেম বলা সামরিক শাসক জিয়াউর রহমানের পুত্রের নাম তারেক রহমান। দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে অতীতে তার আম্মা বেগম খালেদা জিয়াও রাজনীতি করেছেন। জানা যায় ভারতের সাথে চুক্তি করেই ক্ষমতায় এসেছেন তারেক জিয়া। এই জন্যই বলা হয় তলে তলে টেম্পো চলে। 1972 সালের ইন্ডিয়া মুজিব চুক্তির মাধ্যমে শেখ মুজিব ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন বলে গুজব ছড়ানো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 2 বার ভারত সফর করেছেন। 1977 সালে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ও 1980 সালে ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন। তাছাড়া ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই জিয়াউর রহমানের সময় বাংলাদেশ সফর করেছেন। তখন আর দিল্লি না ঢাকা স্লোগান ও ভারত বয়কট স্লোগান হয় না। কি আশ্চর্য দেশের মানুষের নষ্ট রাজনীতি। 1991 সালে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হলে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিবেন, এই দোহাই দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া। 1997 সালের ঐতিহাসিক শান্তি চুক্তির সময় খালেদা জিয়া গুজব ছড়িয়ে বলেছিলেন, শান্তি চুক্তি হলে ফেনী পর্যন্ত ভারতের অংশ হয়ে যাবে। এই শান্তি চুক্তিকে কালো চুক্তি ও দেশ বিক্রির চুক্তি বানিয়ে 2001 সালে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। 1992 ও 2006 সালে খালেদা জিয়া ভারত সফর করেছেন। তখন কেউ দেশ বিক্রির ধোঁয়া তোলেননি। 2005 সালে খালেদা জিয়ার সরকার ক্ষমতায় থাকাকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে এসেছিলেন। দিল্লি না ঢাকা স্লোগান তখনও কোনো ইসলামী দল দেয়নি। ভারত বয়কটের স্লোগান জামাত ও গুপ্ত হেফাজত কেউই তোলেনি। বিএনপি ও জামাত সরকারের সময় ভারত থেকে বাংলাদেশে আমদানি ব্যাপক বৃদ্ধি পেয়েছিল, যা প্রায় $2 বিলিয়ন বাণিজ্যিক ঘাটতি তৈরি করে। কিন্তু কোনো দিল্লি না ঢাকা স্লোগান ছিল না। 21 আগস্টের গ্রেনেড হামলা ও বিভিন্ন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় 17 বছর লন্ডনে পলাতক থাকার পর 2026 সালে আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলকে ছাড়াই বিনা ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে তার এই প্রধানমন্ত্রী হওয়ার পেছনে বিনিয়োগ বা বাজি হচ্ছে ভারতের মোদী সরকারের। এবার আসা যাক আমাদের মূল আলোচনায়। শেখ হাসিনাকে ফেরাতে কৈরালা ফর্মুলা, মোদীর শর্তে কি রাজি হবেন তারেক রহমান? বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সবচেয়ে বড় কূটনৈতিক প্রশ্ন, শেখ হাসিনার ভবিষ্যৎ কি? 20 থেকে 25 আগস্টের সম্ভাব্য দিল্লি সফরকে ঘিরে হঠাৎ করেই আলোচনায় কৈরালা ফর্মুলা। কিন্তু কি এই নেপাল মডেল? শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শর্তে কি সায় দেবেন তারেক রহমান? কূটনৈতিক মহলে জোর গুঞ্জন, ভারতকে বন্দি বিনিময় চুক্তির জটিলতায় না ফেলে নেপাল মডেল বা 1976 সালের বিপি কৈরালা ফর্মুলা অনুসরণ করতে পারে দিল্লি। সেই সময় নেপালে জনপ্রিয় নেতা বিপি কৈরালা দীর্ঘ নির্বাসন শেষে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন। ভারত চায় শেখ হাসিনাও স্বেচ্ছায় দেশে ফিরে আইনি লড়াই লড়ুন, যাতে ভারতের কূটনীতি বাঁচে, আবার শেখ হাসিনাও পান একটি সম্মানজনক প্রত্যাবর্তনের পথ। ভারতের বার্তা পরিষ্কার, কৈরালা ফর্মুলার ভিত্তিতেই হতে পারে সমাধান। কিন্তু ঢাকা অনড় শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় সরাসরি ফেরত পেতে। এই পরিস্থিতিতে মূল সমীকরণ দাঁড়িয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপর। তিনি কি দিল্লির এই মধ্যবর্তী প্রস্তাবে রাজি হবেন নাকি সরাসরি হস্তান্তরের দাবিতেই অনড় থাকবেন? শুধু শেখ হাসিনার ইস্যুই নয়, এই সফরে থাকছে আরও একাধিক জাতীয় ও স্পর্শকাতর বিষয়। জ্বালানি সংকট নিরসনে ভারতের সহযোগিতা, গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং বহু চর্চিত তিস্তা মহাপরিকল্পনা নিয়েও চূড়ান্ত দর কষাকষি হতে যাচ্ছে এই সফরে। একদিকে আইনি ও রাজনৈতিক চাপ, অন্যদিকে ভারতের কৌশলগত নিরাপত্তা। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে আগস্টের এই সফর। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ ঠিক করবে এই আলোচনা। আপনার কি মনে হয়, কৈরালা ফর্মুলা কি শেখ হাসিনা ইস্যুতে একটি কার্যকর সমাধান হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।